গল্প পড়ার আসর, আপনার ভালো লাগা প্রিয় গল্পের সম্ভার। গল্প পড়ার আসরের বিশেষ নিবেদন প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পুতুল নাচের ইতিকথা। আজ শুনবেন পুতুল নাচের ইতিকথা উপন্যাসের তৃতীয় পর্ব। রাত ৩টা অবধি যাত্রা শুনিয়া আসিয়া ঘুম ভাঙিতে পরদিন সকলেরই বেলা হয় না, শুধু শশী আর পরাণের। যামিনী কবিরাজের বউ রোগের বিপজ্জনক অবস্থায় উপনীত হইয়াছে। সকাল সকাল উঠিয়া স্নান করিয়া শশী তাহার কাছে যায়। পরাণের কবিঘা জমির ফসল অবিলম্বে ঘরে না তুলিলেই নয়। নিজে উপস্থিত না থাকিলে ২৭টা খেজুর গাছের রসই তাহার অর্ধেক চুরি হইয়া যাইবে। তালগাছ ছাড়া আর কোনো গাছ পরাণ এবার জমা নেয় নাই। এবার সে নিজেই খেজুর রস জাল দিয়া গুড় করিবে। ডাঙা জমিতে এবার সে কিছু মূলারও চাষ করিবে স্থির করিয়াছে। শশী বলিয়াছে, জমিতে হাড়ের সার দিলে মূলা ভালো হয়। ১০ গুড়া হাড় পরাণ পরীক্ষার জন্য আনাইয়া লইয়াছে। এখনো জমিতে দেওয়া হয় নাই। পরাণের অনেক কাজ। দুপুরে কুমুদ শশীর বাড়িতে আসিল। শশী বাড়ি ছিল না। গোপাল জানিয়াছে কুমুদ যাত্রা করে। কুমুদকে সে বাড়ির বেড়া পার হইতে দিল না, বাহিরের ঘরে বসাইয়া রাখিল। দাবা খেলতে পারো হে? আগে না। গোপাল তখন বাড়ির মধ্যে গেল ঘুমাইতে। কুমুদ, গত রাত্রের হাজার নরনারীর হৃদয়জয়ী কুমুদ নিজেকে পরিত্যক্ত বন্ধুহীন মনে করিয়া গেল তালপুকুরের ধারে। সেখানে তাহার বন্ধু জুটিল মতি। মতি কি মাঝে মাঝে তালপুকুরে কবিত্ব করিতে আসে? নিঝুম দুপুরের অলস প্রহরগুলি ঘরে কি তাহার কাটে না? কে বলিবে? আজ কিন্তু সে বিশেষ দরকারেই তালপুকুরে আসিয়াছিল। পুকুর পাড়ে কাল সে কানের একটা মাকড়ি হারাইয়াছে। যাত্রা দেখার উৎসাহে কাল খেয়াল থাকে নাই। আজ স্নানের সময় কানে হাত পড়িতে, ওমা, মাকড়ি কোথায়? ভয়ে কথাটা সে কাহাকেও বলে নাই। দুপুরে সকলে ঘুমাইলে চুপি চুপি খুঁজিতে আসিয়াছে। রূপা নয়, তামা নয়, সোনার মাকড়ি কি হইবে? মাকড়ি মতি পাইল না, পাইল কুমুদকে। উভয় পক্ষই কৃতার্থ হইয়া গেল। কুমুদ এ জগতের রক্ত মাংসের মানুষ নয়, রূপকথার রাজপুত্র, মহাতেজা, মহাবীর্যবান, মহাপ্রেমিক। হ্যাঁ, কুমুদ মাটির পৃথিবীর কেহ নয়। পৃথিবীর সেরা লোক শশী। কুমুদ শশীর মতও নয়। ছোটবাবুর কথা মতি কি না জানে। ছোটবাবু কি খাইতে ভালোবাসে তা পর্যন্ত। কুমুদ কি খায় কে তার খবর রাখে? ৬০ পরা কুমুদ হইল রাজপুত্র প্রবীর। শশীকে কি খুঁজছ কুকি? মতি বলে। বলিতে মতির ভালো লাগে। সোনার মাকড়ি হারানো যেন বাহাদুরির কাজ। বলে, বাড়িতে জানালে মেরে ফেলবে। মেরে ফেলবে? বাড়িতে তোমাকে খুব মারে নাকি? এমনি মারে না, দামি জিনিস হারালে মারে। আজ আপনি কি সাজবেন? রাবণ। কুমুদ হাসে। হ্যাঁ, রাবণ বই কি, রাবণ তো দেখতে বিশ্রী। কুমুদ খুশি হইয়া বলে, লক্ষণ সাজব। মতি উৎসুক হইয়া জিজ্ঞাসা করে, উর্মিলা কে সাজবে? কাল যে আপনার বউ সেজেছিল সে? আচ্ছা, ও তো বেটা ছেলে। হ্যাঁ? কুমুদ বলে, বেটা ছেলে বই কি। মতির সঙ্গে কুমুদও মাকড়ি খুঁজে। তালপুকুরের ভাঙাচেরা ঘাট হইতে তালবনের মাঝামাঝি পর্যন্ত পায়ে চলা পথের দুধারে। বাড়ির কাছে পৌঁছিয়া যাওয়ার ভয়ে মতি বলে, ওদিকে নেই, আমি ভালো করে খুঁজেছি। ভাবে, প্রবীর চলিয়া গেলে এখান হইতে বাড়ি পর্যন্ত সে নিজেই খুঁজিয়া দেখিবে। খুঁজিতে খুঁজিতে দুজনে আবার ঘাটে ফিরিয়া যায়। মতি বলে, কোথায় পড়ে গেছে কে জানে, ও আর পাওয়া যাবে না। না পেলে তোমায় মারবে না? কে মারবে?
কে মারিবে মতি তাহার কি জানে, একজন কেউ নিশ্চয়। তবে তো মুশকিল। কুমুদ চিন্তিত হইয়া বলে, তোমার আর একটা মাকড়ি কই দেখি, কি রকম? অন্য মাকড়িটি মতি আঁচলে বাঁধিয়া রাখিয়াছিল, খুলিয়া দেয়। খুবই সাদাসিধে মাকড়ি, এক টুকরো চাঁদের কোলে একরত্তি একটা তারা, তারার তলে চাঁদটা দোলে। মাকড়ি হারিয়েছে কাউকে বলো না খুকি। কেউ টের না পাইলে মতি আপনা হইতে অবশ্যই বলিবে না, কিন্তু কেন? কাল তোমাকে একটা মাকড়ি এনে দেব। মতি অবাক হইয়া যায়, পাবেন কোথায়? কেন, গায়ে তোমাদের গয়নার দোকান নেই? কিনে আনবেন? মতির মনে হয় মাকড়ি কেনার আগে প্রবীর তাকেই কিনিয়া ফেলিয়াছে। তাহার মাকড়িটা পকেটে পুরিয়া কুমুদ চলিয়া গেলে পুকুর ঘাটে বসিয়া বসিয়া সে এই কথাটাই ভাবে, তাকে একটা মাকড়ি দেওয়া প্রবীরের কাছে কিছুই নয়। আর কত মেয়েকে হয়তো সে অমন কত দিয়াছে, বেশি না থাক যাত্রার দলে দুটো একটা মেয়েও কি নাই? তবু তাহাকেই মাকড়ি দিতে চাওয়ার জন্য প্রবীর কি ভয়ানক ভালো। আজ তাহাদের যাত্রা শুনিতে যাওয়া বারণ, পরাণ নিষেধ করিয়া দিয়াছে। রোজ রোজ যাত্রা শোনা কি? একদিন শুনিয়া আসিয়াছে, আজ বাদ যাক, কাল আবার শুনিবে। পরাণ ওদের যাত্রা শুনিতে যাওয়া পছন্দ করে না। কেন করে না তার কোনো কারণ নাই। ওরা যাত্রা শুনিয়া বেলা 10টা পর্যন্ত পড়িয়া পড়িয়া ঘুমাক আর না ঘুমাক, পরাণের কিছুই আসিয়া যায় না। প্রতিদিন প্রদোষের আধো অন্ধকারে যখন সে বাহির হইয়া যায়, এ বাড়িতে কারো ঘুম ভাঙে না। তাহার সুখ সুবিধার দিকে তাকানোর অভ্যাস এ বাড়িতে কাহারও নাই। একবেলা ভাতের বদলে মুড়ি খাইয়া থাকিতে হইলে নালিশ করা পরাণকে দিয়া হইয়া উঠে না। তবু সে চায় না বাড়ির মেয়েরা যাত্রা শুনিতে যায়, পরপর দুদিন যাত্রা শুনিতে যায়। তুমি যাবে না? না নিজের বেলা ভিন্ন নিয়ম? কুসুম বলিল। সে রাগিয়াছে। আমার সঙ্গে তোমার কথা কি, বেটা ছেলে নাকি? তুমি গেলে আমিও যাব। আমি যাব না তবে? পরাণও মাঝে মাঝে গোঁ ধরতে জানে। কুসুম বলে, তুমি যাও না যাও, আমি কিন্তু যাব। চুলোয় যাও। মুখে যাই বলুক, কুসুম যাত্রা শুনিতে যাওয়ার কোনো আয়োজনই করিল না। পাড়ার অনেক বাড়ির মেয়েরা যাইবে, কুসুমও তাদের সঙ্গে যাইতে পারে, কিন্তু যাওয়ার চেয়ে না যাওয়ার মধ্যেই এখন রাগ ও অভিমান বেশি প্রকাশ পায়। জিদও তাহাতেই বজায় থাকে বেশি। কুসুম তাই সারাটা দুপুর ঘুমাইয়া কাটাইয়া দিল। সন্ধ্যার সময় বাজনার শব্দ শুনিয়া অস্থির হইয়া উঠিল মতি। প্রবীর আজ লক্ষণ সাজিবে, কিরকম না জানি আজ দেখাইবে তাহাকে। পারিলে মতি একাই চলিয়া যাইত। 2 বছর আগেও এমন সে গিয়াছে। এখন আর সেটা সম্ভব নয়। 2 বছরের মধ্যে সে যে কি ভয়ানক বড় হইয়া গিয়াছে ভাবিলেও মতির চমক লাগে। কিন্তু কি করা যায়? অমন করিয়া বাজনা বাজিতে থাকিলে ঘরেও টেকা অসম্ভব। একসময় কুসুমকে সে বলিল, যাত্রা নাই শুনি, ঠাকুর দেখে চলে আসি, চল না বউ। পরাণ দাওয়ায় বসিয়া অর্থ সমস্যার কথা ভাবিতেছিল। সে ডাকিয়া বলিল, এদিকে শোন মতি, শুনে যা। মতি কাছে আসিল। কি বলছিলি? ঠাকুর দেখতে যাবি? আচ্ছা চল, একটু যাত্রাও শুনে আসবি অমনি। পরাণ অমনি ভাবে একরকম স্পষ্টই হার স্বীকার করিল, কিন্তু কুসুম আর যাইতে রাজি নয়। এখন খাওয়া দাওয়া সারিয়া পান সাজিয়া যাইতে যাইতে পালা শেষ হইয়া যাইবে না? ঠাকুর পূজার বাদ্য বাজছে, পালা শুরু হতে ঢের দেরি। পরাণ উদাসভাবে বলিল। মতি বলিল, চল না বউ, অমন করিস কেন? কুসুম বলিল, গিয়ে বসবি কোথায়? তোর জন্য জায়গা ঘুমাচ্ছে। সবাইয়ের পেছনে বসে যাত্রা শোনার চেয়ে ঘরে শুয়ে ঘুমানো ঢের ভালো। পরাণ বলিল, ছোটবাবুকে বললে? ছোটবাবুর নাম উল্লেখে কুসুম আরো রাগিয়া কহিল, ছোটবাবু কি করবে? জায়গা গড়িয়ে দেবে? পরাণ বলিল, ছোটবাবুর বাড়ির সবাই বাবুদের বাড়ির মেয়েদের জায়গায় বসে, নেটের পর্দা টাঙানো, দেখিসনি মতি?
বাবুদের বাড়ি ছোট বাবুর খাতির কত, ছোট বাবুকে বললে তোদের ওইখানে বসিয়ে দেবে। কুসুম হঠাৎ শান্ত হইয়া বলে, আমি যাব না। তাহাকে আর কোনো মতেই টলানো যায় না। বাবুরা জমিদার, শশীরা বড়লোক, ওদের বাড়ির মেয়েদের কত ভালো ভালো কাপড়, কত দামি দামি গয়না, একটা জবরজং লেস লাগানো জ্যাকেট গায়ে দিয়া তাঁতি বাড়ির কোরা কাপড় পরিয়া ওদের মাঝখানে গিয়া বসিলে দম আটকাইয়া যাইবে কুসুমের। মাঝখানে তাহাকে বসিতে দিবে না ছাই, এক কোণে ঝির মতো বসিতে হইবে। শেষ পর্যন্ত পরাণের সঙ্গে মতি একাই গেল। শশীকে খুঁজিতে হইল না, সে বাড়িতেই ছিল। সে বলিল, তোর তো কম শখ নয় মতি। কিন্তু সঙ্গে গিয়া মতির বসিবার একটা ভালো ব্যবস্থা করিয়া দিতে সে আপত্তি করিল না, বরং নেটের পর্দার আড়ালে যেখানে বাবুদের বাড়ির মেয়েরা বসে মতিকে সেখানে বসাইতে পারিয়া সে বিশেষ গর্বই বোধ করিতে লাগিল। শীতলবাবুদের বাড়ির মেয়েরা গায়ে সিল্কের ব্লাউজ দেয়, বোম্বাই শাড়ি পরে। শীতলবাবুর ভাই কলিকাতা প্রবাসী, বিমলবাবুর স্ত্রী কন্যারা পায়ে জুতাও দিয়া থাকে। দু ভাইয়ের পরিবারের নারীর সংখ্যাও কি কম? সংসারে যেখানে যত টাকা সেখানে তত নারী, সেখানে তত পাপ। মতি সংসারের এ নিয়ম জানিত না। সংসারে কোন নিয়মটাই বা সে জানে? কাঁচা মেয়ে সে, বোকা মেয়ে। প্রায় 20 বর্গফিট পরিমাণ পরিষ্কার চাদরের উপর গাদা করা ঘষা মাজা সাজানো গোছানো স্বজাতির মধ্যে আসিয়া পড়িয়া সে যেন দিশে হারা হইয়া গিয়াছিল। বিমলবাবুর স্ত্রী সুধন, আমার মুখে কি দেখছো বাছা? বিমলবাবুর মেয়ে বলে, তোমার চশমা দেখছে মা। মতির বুকের ভিতর ঢিপ ঢিপ করে। তাহাকে বসিতে দেওয়া হইয়াছে সম্মানের আসনেই, সামনের দিকে, পিছনে আশ্রিত পরিজনদের মধ্যে নয়। শীতলবাবু নিজে মেয়েটিকে সঙ্গে করিয়া পৌঁছাইয়া দিয়া বলিয়াছেন, সামনে বসিও, শশী ডাক্তারের বাড়ির মেয়ে। কাল শশী ডাক্তারের বাড়ির মেয়েরা যত বিশ্রী করিয়াই হোক খুব সাজিয়ে আসিয়াছিল। এর আজ এ কি বেশ? শীতলবাবু আর বিমলবাবুর বাড়ির মেয়েরা এই কথা ভাবিয়াছিল। তাহারা কাপড় চেনে, গয়না চেনে, নিজেদের ঘষে এবং মাজে। ও মেয়েটা ধরতে গেলে রীতিমতো নোংরাই। শীতলবাবুর পুত্রবধূ গতবার ছেলে হওয়ার সময় বাজিতপুরের সিভিল সার্জন আসিয়া পড়ার আগে শশীর হাতেই জীবন সমর্পণ করিতে বাধ্য হইয়াছিল। বিছানায় শুইয়া শুইয়া নোভেল পড়ার সে কি ভীষণ শাস্তি। যাই হোক, ছেলেটি ঝির কাছে দোতলায় এখন চোখ বুজিয়া ঘুমাইতেছে। সিভিল সার্জন করিয়াছিল কচু, ছেলেটা একরকম শশী ডাক্তারের দান বই কি। শীতলবাবুর পুত্রবধূ তাই একসময় মতিকে কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করিল, শশী ডাক্তার তোমার কে হয় গো? কেউ না। ওমা, কেউ না? এই রাতে তুমি পরের সঙ্গে যাত্রা দেখতে এলে? পর কেন, দাদার সঙ্গে এসেছি। তোমার দাদাকে? কাদের বাড়ির মেয়ে তুমি? আমি ঘোষ বাড়ির মেয়ে, আমার বাবা স্বর্গীয় হারানচন্দ্র ঘোষ। কথাটা শীঘ্রই রটিয়া গেল। হারু ঘোষের মেয়েকে তাহাদের মধ্যে গুঁজিয়া দেওয়ার স্পর্ধায় শশীর উপর শীতলবাবু আর বিমলবাবুর পরিবারের মেয়েরা বিশেষ অসন্তুষ্ট হইলেন। মতির কাছে যাহারা ছিলেন তাহারা বাড়ির মধ্যে যাওয়ার ছলে উঠিয়া গেলেন এবং ফিরিয়া আসিয়া অন্যত্র বসিলেন। হাত পা ছড়াইয়া আরাম করিবার সুযোগ পাইয়াও মতির কিন্তু আরাম হইল না। অবহেলা অপমান বুঝিতে না পারার মতো বোকা সে তো নয়। এদিকে শশী মাঝে মাঝে সাজঘরে যায়। কুমুদকে প্রশংসা করিয়া বলে, বেশ হচ্ছে কুমুদ, তুই কলকাতায় থিয়েটারে গেলি না কেন? কুমুদ খুশি হইয়া বলে, ভালো হচ্ছে। 14 বছর উপোস করতে হয়েছে ভাই, তবু এখনো বৌদিকে রাবণের হাত থেকে উদ্ধার করতে পারিনি। অযোধ্যায় ফিরিয়ে নিয়ে গিয়ে দাদাকে রাজা করতে পারলে বাঁচি। কুমুদ হাসে। খানিক পরে অশোকবন থেকে বৌদিকে আনতে যাব। রাবণ বধ হতে বেশি দেরি নেই। আর সে সিনটা দেখিস। হ্যাঁ রে, তোদের গায়ে গয়নার দোকান আছে? শশী বলিল, গয়নার দোকান? গয়নার দোকান কোথায় পাবো? 2টো স্যাঁকড়ার দোকান আছে, ফরমাস দিলে গয়না তৈরি করে দেয়। ছোট ছোট 2টো একটা গয়না সময় সময় তৈরিও করে রাখে হয়তো। দোকান করার মতো কিছু নয়। গয়না কিনবি নাকি? কিনবো আমি? কেন, গয়না কিনবো কেন? শশী একটু বিচলিত হয়। কুমুদ গয়নার দোকানের কথা জিজ্ঞাসা করিয়াছে কেন? তাও এক কথা বলিতে বলিতে
হঠাৎ জিজ্ঞাসা করিয়াছে, কি ভাবিতেছে ও? শশী ভাবে, সৃষ্টি ছাড়া গোয়ার ছেলে জগতে এমন কাজ নাই যা করে না, এইসব করিয়াই যেন সুখ পায়। কিন্তু গয়নার দোকানের খবর নেয় কেন? শশী আরও ভাবে যে খবর লইতে হইবে। বিনোদিনী অপেরা পার্টি বাজিতপুরে অভিনয় করার সময় সেখানকার কোনো গয়নার দোকানে কিছু ঘটিয়াছে কিনা। শশীর মনের মধ্যে সন্দেহটা খচখচ করিয়া বেঁধে বইকি। সে মনে করে বইকি যে আচ্ছা পাগল সে, এ কি কথা, এও কি কখনো হয়? তবু সে ভাবিয়া রাখে, বাজিতপুরের গয়নার দোকানের গত 2 মাসের কুশল কালই জানিবার চেষ্টা করিবে। এই অন্যান্য কাজটা করিবার আগাম প্রায়শ্চিত্ত হিসাবে রাত 12টার সময় বাড়ি ফেরার আগে কুমুদকে তাহার ওখানে আহারের নিমন্ত্রণ করিয়া যায়। পরাণকে বলে, মতিকে এবার বাড়ি নিয়ে যাও না পরাণ, কত রাত জাগবে। পরাণেরও ঘুম পাইয়াছে। সে বললে, যাবে কি? কিন্তু মতি ডাকিবা মাত্র চলিয়া আসে। আজ যাত্রা শুনিতে তাহার ভালো লাগিতেছিল না। যে কাঁচা মনে বিনা কারণেই সর্বদা আনন্দ ভরিয়া থাকে, যে কোনো একটা তুচ্ছ উপলক্ষে মনে যাহার উত্তেজিত সুখ হয়, শীতলবাবুর আর বিমলবাবুর পরিবারের মেয়েরা যাত্রা শোনার উৎসাহ তাহার নষ্ট করিয়া দিয়াছে। মতি যেন চুরি করিয়া বাড়ি ফিরিল। তবু কি সুন্দর ওই মেয়ে মানুষগুলি, এক একজন যেন এক একটি ছবি। হারু ঘোষ যেখানে বজ্রাঘাতে মরিয়াছিল সেখানটা বিষাক্ত সাপের আস্তানা। হারু ঘোষের বাড়ির কাছে তালবনের সাপগুলির বিষ নাই। কুমুদকে যে সাপটি কামড়াইয়াছিল সেটার বিষ ছিল না, সেটা জলের সাপ, ঢোঁড়া সাপ। কিন্তু তালবনের সাপ কি জলের সাপ? সব সাপ কি ঢোঁড়া সাপ? কে বলিবে? মতি তাহা জানে না। শেষ পর্যন্ত তাহাকে স্বীকার করিতে হয় যে অন্য সাপে কামড়ালে হয়তো যেতেন মরে। মতির দোকানে 2টি মাকড়ি দোলে। মাকড়ি দুটির চাঁদ দুটির কোলে এক রত্তি তারা দুটিও দোলে। কুমুদ নিজের হাতে তাহাকে মাকড়ি পরাইয়া দিয়াছে। ওর মধ্যে একটা নূতন ঝকঝকে, অন্যটা অনেক দিনের পুরনো, মলিন। এ একটা সমস্যার কথা বই কি। মতি যত বোকাই হোক, আসলে সে আর এমন কি বেশি বোকা, এটুকু মতি খেয়াল করিয়াছিল। নূতন মাকড়ি দেখিলেই সকলে ধরিয়া ফেলিবে যে। সে কি বলিবে? কৈফিয়ত দিবে কি? রাজপুত্র পূর্বীর দুপুরবেলা তালপুকুরের ধারে মাকড়িটি নিজের হাতে তাহার কানে পরাইয়া দিয়াছে শুনিলে বাড়িতে তাহাকে আর আস্ত রাখিবে না। কুমুদ এই সমস্যার মীমাংসা করিয়া দিয়াছে। বাড়ি যাওয়ার আগে, বাড়ি যেন মতির কত দূর, কান হইতে 2টা মাকড়ি মতি খুলিয়া ফেলিবে। রাত্রে তেঁতুল মাখাইয়া রাখিয়া দিয়া সকালে সোডা দিয়া মাজিলে 2টি মাকড়িকেই মনে হইবে মাজিয়া ঘষিয়া পরিষ্কার করা পুরনো মাকড়ি। জিজ্ঞাসা করিলে মতি বলিবে, সাপ করেছে তেঁতুল দিয়ে আর সোডা দিয়ে। মতি এই কথা বলিবে, এই সত্য কথাটা। কুমুদের বুদ্ধি দেখিয়া মতি অবাক হইয়া গিয়াছে। অন্য সাপে কামড়ালে মরে যেতাম, আমি মরে গেলে তুমি কি করতে? আমি কি করতাম? কি জানি কি করতাম। কাঁচা মেয়ে, একেবারেই কাঁচা মেয়ে। কিন্তু মনে মনে মতি সবই জানে। কি জানে না সে? সেদিন কুমুদ সাপের কামড়ে মরিয়া গেলে সে কিছুই করিত না 1 নম্বর। মতি এটা জানে। 2 নম্বর সে জানে কুমুদ শুনিতে চায় সে মরিয়া গেলে মতি একটু কাঁদিত। মতি এত কথা জানে। সে কিছু করিত না এই সত্য কথা, আর সে যে একটু কাঁদিত এ মিথ্যা কথা, এর কোনোটাই যে বলিতে নাই এও যদি মতি না জানিবে, মধ্যবর্তী ও জবাবটা দিয়া সে অজ্ঞতার ভান করিল কেন? তবু যত হিসাবই ধরা যাক, মতি কাঁচা মেয়েই। এখন যদি মরে যাই, কুমুদ বলে, তাহলে আমি এখন যদি মরে যান, দূর, মরার কথা বলতে নেই। কে জানে মতি এসব শিখল কোথায়? আপনা হইতে শিখিয়াছে নিশ্চয়। কথা বলিতে, কাপড় পরিতে, ভাত খাইতে শেখার মতো। এসব কেহ শেখায় না। কে শেখাইবে?
এবং তারপর কুমুদ মতিকে নানান কথা জিজ্ঞাসা করে। আর ছেলে মানুষই প্রশ্ন নয়, তাহার নিজের কথা, আত্মীয় স্বজনের কথা, তাহার গ্রামের কথা। মতি আগ্রহের সঙ্গে সকল প্রশ্নের জবাব দেয়, কখনো পাল্টা প্রশ্ন করে, কখনো বা আপনা হইতেই কুমুদকে অনেক অতিরিক্ত অবান্তর কথা বলে। তাহার সরল চাহনি একবারও কঠিল হইয়া ওঠে না, তাহার নির্ভরশীলতা কখনো টুটিয়া যায় না। না, মতির কোনো ভাবনা নেই, সে কিছু জানে না, কিছু বোঝে না, পৃথিবীর সবই তাহার কাছে অভিনব, অভিজ্ঞতার অতীত। কুমুদকে হাত ধরিতে দেওয়া উচিত কি অনুচিত সে তার কি জানে? ওসব কুমুদ বুঝিবে, রাজপুত্র প্রবীর বুঝিবে। মতির বিশেষ লজ্জাও করে না, তবে হঠাৎ চোখ নিচু করিয়া একটু যে হাসে সেটা কিছু নয়। দিন ও রাত্রির মধ্যে দুপুরের সময়ের গতি সবচেয়ে শিথিল। দুপুরের অন্ত নাই, আকাশে সূর্য কতক্ষণে কতটুকু সরিয়া তাহাদের গায়ে রোদ ফেলেন জানা যায় না। তাহারা উঠিয়া টিলাটার দিকে চলিতে থাকে, ওদিকে নিবিড় ছায়ার ছড়াছড়ি। যামিনী কবিরাজের বউ বাঁচিয়া উঠিয়াছে, ভগবানের দয়া। যামিনী কবিরাজের বউয়ের কপাল, শশীর গৌরব। গোপাল ছেলের সঙ্গে আজকাল প্রায় কথা বন্ধ করিয়া দিয়াছে। যামিনী কবিরাজের বউ বাঁচিয়া উঠিয়াছে বলিয়া নয়, অন্য কারণে। অন্য সাধারণ মানুষের তাই ধরিয়া লওয়া উচিত। ব্যাপারটা হইয়াছিল এই, শশীর বেশ পসার হইয়াছে। বাজিতপুরের সরকারি ডাক্তারকে ডাকিতে খরচ অনেক, অনেকে শশীকেই ডাকে। যামিনী কবিরাজের বউয়ের চিকিৎসার জন্য কয়েকদিন শশী দূরে কোথাও যাওয়া তো বন্ধ করিয়াছেই, 3 মাইল দূরের নন্দনপুরের কল পর্যন্ত ফিরাইয়া দিয়াছে। এই সময়টা যামিনী কবিরাজের বউ মরিতে বসিয়াছিল। গোপালের উস্কানিতে যামিনী ঝগড়া করিয়া অপমান করিয়া শশীর আসা যাওয়া বন্ধ করিবার চেষ্টা করিয়া সফল হয় নাই। দূর গ্রামে রোগী দেখিতে পাঠাইতে না পারিয়া ছেলের উপর গোপাল খেপিয়া গিয়াছে, অথচ বাড়াবাড়ি করিবার সাহস তাহাদের ছিল না। শশীকে তাহারা দুজনেই ভয় করিতে শুরু করিয়াছিল। মনে পাপ থাকার এই একটা লক্ষণ, মনে হয় সকলে বুঝি সব জানে। সাপ উঠিয়া পড়ার আশঙ্কায় কেঁচো খুঁড়িবার চেষ্টাতেও মানুষ ইতস্তত। আকাশে চাঁদ ওঠে, সূর্য ওঠে, পৃথিবীটা চিরকাল ঈশ্বরের রাজ্য। মানুষের এই বদ্ধমূল সংস্কার সহজে যাইবার নয়, হাজার পাপ করিলেও নয়। এমনি করে তুমি, গোপাল বলিয়াছিল, এমনি করে তুমি পসার রাখবে? লোকে ডাকতে এলে যাবে না, তাহলে ফিরিয়ে দেবে? বলিয়াছিল, যামিনী খুড়ো কোনোদিন এতটুকু উপকার করবে যে ওর জন্য এত করছো? নিজের সর্বনাশ করে পরের উপকার করে বেড়ানো কোন দেশি বুদ্ধির পরিচয় বাবু? আমার মার যদি অমনি অসুখ হতো? শশী বলিয়াছিল। কেন বলিয়াছিল কে জানে। তোমার মা তো বাবু বেঁচে নেই, কপাল ভালো তাই আগে আগে ভেগেছেন। তোমার যা সব কীর্তি, যে কীর্তি সব তোমার, তুই উচ্ছন্ন যাবে শশী। যামিনী কবিরাজের বউ বাঁচিয়া উঠিবার পর বিপজ্জনক গাম্ভীর্যের সঙ্গে গোপাল বলে, এইবার কাজকর্মে মন দাও শশী। যামিনী খুড়োর ইচ্ছে নয় তুমি ওদের বাড়ি যাও। ঠাকুরদাকে পুলিশে দেওয়া উচিত। সর্বনাশ, শশী সব বলে কি? তোমার ইচ্ছেটা কি শুনি? হ্যাঁ রে বাপু, মনের বাসনাটা তোমার কি? সব ছেড়ে ছুড়ে আমি কাশি চলে গেলে তুমি বোধহয় খুশি হও। গুরুদেব তাই বলেছিলেন আর কেন গোপাল, এইবার চলে এসো। আমি ভাবছিলাম শশীর একটু স্থিতি করে দিয়ে যাই, হঠাৎ সব ছেড়ে চলে গেলে ও কোন দিকে সামলাবে। কিন্তু তুমি এরকম আরম্ভ করলে আর একটা দিনও আমি থাকি কি করে? গোপাল করিবে সংসার ত্যাগ, গোপাল যাইবে কাশী। সম্মুখ যুদ্ধ ত্যাগ করিয়া পিছন হইতে গোপালের এই ধরনের আকস্মিক আক্রমণ শশীর অভ্যাস হইয়া গিয়াছে, সে এতটুকু টলে না। কি অন্যায় কাজটা আমি করেছি তাই বলুন না। কি করেছ? মুখে চুন কালি মেখেছ। সবাই কি বলছে তোমার কানে যায় না, আমার কানে আসে। যামিনী খুড়োর বউয়ের অসুখে তোমার এত দরদ কেন? ডাক্তার মানুষ তুমি, একবার গেলে ওষুধ দিলে চলে এলে। দিন রাত রোগীর কাছে পড়ে থাকলে বলবে না লোকে
যে আগে থাকতে কিছু না থাকলে? এসব আপনার বানানো কথা। এ অভিযোগ সত্য বলিয়া গোপালের রাগ বাড়িয়া যায়। গোপাল ছেলের সঙ্গে কথা বলে না। একটি কথা নয়, বাহিরের ঘরে ফরাসের উপর খাতাপত্র ছড়াইয়া বসিয়া গোপাল হিসাব দেখে। খাতক, ঋণ প্রার্থী, পরামর্শ প্রার্থী ও অনুগ্রহ প্রার্থীদের সঙ্গে কথা বলে। শশী ঘরের ভিতর দিয়া পার হইয়া যাইবার সময় গোপাল হঠাৎ কথা বন্ধ করিয়া আর চোখে ছেলের দিকে তাকায়। কথা বলিবে না? না বলুক, ছেলেকে গলার আওয়াজও সে শুনাইবে না নাকি? তা নয়, শশীকে দেখলে গোপালের ডাকিতে ইচ্ছে হয়, শশী শোনো। এই ইচ্ছাটা দমন করিবার সময় গলা দিয়া গোপালের আওয়াজ বাহির হয় না। গোপাল বাক্যহারা হইয়া থাকে। শশী বাহির হইয়া গেলে অনুগ্রহ প্রার্থীকে বলে, শুধিয়ে এসো তো, যাচ্ছে কোথায়? সে যদি আসিয়া বলে যামিনী কবিরাজের বাড়ি, গোপাল একদম খেপিয়া যায়। ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? অনুগ্রহ প্রার্থীর চোখে আর পলক পড়ে না। যামিনী কবিরাজের বউয়ের গুটিগুলি শুকাইয়া ঝরিয়া পড়িতে কার্তিক মাস কাবার হইয়া অগ্রহায়ণেরও কয়েকদিন হইয়া গিয়াছে। তাহাকে দেখিলে এখন ভয় করে, করুণা হয়। সর্বাঙ্গের ছোট ছোট ক্ষতগুলি এখনো লালচে রঙের কদর্য কতকগুলি গর্ত। সময়ে বার কয়েক চুমটি পড়িয়া পড়িয়া ক্ষতের কতক দাগ অনেকটা মিলাইয়া আসিবে, কতক থাকিবে, কিন্তু যামিনী কবিরাজের বউয়ের রূপের খ্যাতি আর রহিল না। রূপই গেল নষ্ট হইয়া, রূপের খ্যাতি। একটা চোখও তার নষ্ট হইয়া গিয়াছে। এই ক্ষতিটাই যামিনী কবিরাজের বউকে কাবু করিয়াছে সবচেয়ে বেশি। শুধু ক্ষত চিহ্নে ভরিয়া রূপ নষ্ট হওয়াটাও তাহার কাছে সহজ ব্যাপার নয়। রূপ তাহার ৩৩ বছরের আত্মীয়, ৩৩ বছরের অভ্যাস। একগোছা চুল কাটিতে মেয়েরা কাতর হয়, এ তো তাহার সর্বাঙ্গীন সৌন্দর্য, আসল সম্পত্তি। তবু এটা তার সহ্য হইত। মনকে সে এই বলিয়া বুঝাইতে পারিত যে আর কি তাহার ছেলে খেলার বয়স আছে? ছেলে ভুলানো রূপ দিয়ে এখন সে করিবে কি? কিন্তু চোখ কানা হইয়া যাওয়া, এ তো রূপ নষ্ট হওয়া নয়, এ যে কুৎসিত হওয়া, কদর্য হওয়া। তাহাকে দেখিলে এবার যে লোকের হাসি পাইবে, তাহার অমন ডাগর চোখ। চোখ নষ্ট হয়ে গেল শশী, আমি কানা হয়ে গেলাম। কি আর করবেন সেন দিদি, বেঁচে যে উঠেছেন। শশী সান্ত্বনা দেয়। এর চেয়ে আমার মরাই ভালো ছিল শশী, যামিনী কবিরাজের বউ বলে। বলে, দেখলে ঘেন্না হয় না? না না, ঘেন্না হবে কেন? ঘেন্না হয় না। যামিনী কবিরাজের বউকে দেখিলে শশীর দুঃখ হয়। ঘেন্না হয়তো হয় না, না ঘেন্না হয় না, শশী সেরকম নয়। কিন্তু সেনদিদির দাম যে কমিয়াছে তাতে সন্দেহ নাই। শশী অবশ্য বুঝিতে পারে না সেনদিদির আকর্ষণ যতখানি কমিয়াছে, সহানুভূতি দিয়া তাহার ক্ষতিপূরণ হইয়াছে। সেনদিদির হাসি আর দেখিবার মতো নয়। তাহার একটি চোখ এখন আর গভীর স্নেহের রূপ নেয় না। তাহার মুখের দিকে অবাক হইয়া চাহিয়া থাকিবার সাধ্য এখন আর কাহারও নাই। সেনদিদির মুখের কথা, তাহার স্নেহ ও পক্ষপাতিত্ব আজ আর অমূল্য নয়। তাহার জন্য শশীর দুঃখ হয়, কিন্তু শশীকে সে আর তেমনিভাবে টানিতে পারে না। প্রতিদিন সেনদিদিকে দেখিয়া আসার সময় শশী আজকাল পায় না। আসিল বেশিক্ষণ বসিবার সময় বা উপায় তাহার নাই। যামিনী কবিরাজের বউকে ভালো করিয়া শশীর পসার কয়েকদিনেই বাড়িয়া গিয়াছে। রোগীকে সে আর ফিরাইয়া দেয় না, দেখিতে যায়, পকেটে টাকা লইয়া বাড়ি ফেরে। একটা রাত্রি সে তো নন্দনপুরেই কাটাইয়া আসিল। যাতায়াতের খরচ আর 10 টাকা ভিজিট। গ্রামে 10টা রোগী দেখিলে 10 টাকা। এক রাত্রে 10 টাকা পাওয়া সহজ কথা নয়। যামিনী কবিরাজের বউ বলে, সেনদিদিকে ত্যাগ করলে নাকি শশী? না সেনদিদি, রোগীর বড় ভিড়, আসবার সময় পাই না। আহ, বেঁচে থাকো বাবা,
তাই হোক, আরও রোগী হোক, লক্ষপতি হও। ভগবানের কাছে দিনরাত এই প্রার্থনা করছি। যামিনী কবিরাজের বউ যেন কাঁদিয়া ফেলিবে। রোগা শরীর আবেগে কান্নায় চলিয়া আসে। বিয়ে করে সংসারী হও, দেশ জুড়ে তোমার নাম হোক, তাই দেখে যেন মরতে পারি। এক চোখের কোটরে ঢুকানো তার একটিমাত্র ডাগর চোখের নিরতিশয় মোহাচ্ছন্ন সজল দৃষ্টিতে শশীকে সে দেখিতে থাকে। যামিনীর চেলারা ওদিকে হামানদিস্তায় ঠকাঠক শব্দে গুল্ম গুড়া করে। যামিনী খায় তামাক, কাশে আর ভাবে। স্ত্রীর ঘরের চৌকাঠও সে ডিঙায় না। শশীর সঙ্গে কথা বলে না। ভাবনার তাহার অন্ত নাই, থাকার কথাও নয়। এই বয়স তাহার 60-এর উপর গিয়াছে। মানুষের আর কত সহ্য হয়? কাণ্ড দেখো, এতদিনের রূপসী বউটা এমন কুৎসিত হইয়াই বাঁচিয়া উঠিল যে চোখে দেখিলে মাথা ঘোরে। ভালো এক আপদ আসিয়া জুটিয়াছিল শশী, মানুষকে ও মরিতেও দিবে না। গ্রামবাসী কিন্তু যামিনীর মুখে অন্য কথা শোনে। শশীর চিকিৎসাই বটে। অমনি চিকিৎসা হলে রোগীকে আর শিগগির স্বর্গে যাওয়ার ভাবনা ভাবতে হয় না। মেরেই ফেলেছিল। বসন্তের চিকিৎসাও কি জানে, কত ওষুধপত্র দিয়ে আমি শেষে বলে চোখটা গেল কি সাধে ওই লক্ষ্মী ছাড়ার দুদাগ ওষুধ খেয়ে। এসব কথা গোপালের কানে যায়। গ্রামের অনেকে গোপালের কাছে গিয়া বলে যে যামিনী কবিরাজ আচ্ছা নিমখারাম, গোপালের ছেলের নিন্দা করিয়া বেড়াইতেছে। সংবাদটা বলিবার সময় অনেকে মনে মনে হাসে। গ্রামের লোকের অনুমান শক্তি প্রখর। সকালে আকাশের দিকে চাহিয়া তাহারা বলিতে পারে বিকালে বৃষ্টি হইবে। বিকালে যদি নেহাত বৃষ্টি নাই হয়, সে অপরাধ অবশ্য আকাশের। গোপাল যামিনী কবিরাজের বউ আনিয়া দিবার পর গ্রামের লোক 4-5 বছর ধরিয়া যাহা অনুমান করিয়াছিল তাহা যদি মিথ্যা হয়, তবে পৃথিবী মিথ্যা। অর্থাৎ সে অপরাধ গ্রামের লোকের অনুমান শক্তি ছাড়া জগতের আর সমস্ত কিছুর। তাই যামিনী কবিরাজ সংক্রান্ত কোনো সংবাদ দিবার সময় গম্ভীর মুখে গোপালের দিকে চাহিয়া মনে মনে তাহারা হাসে। গোপালের রাগ হয়। সে যামিনীকে বলে, কি শুনছি কুড়ো, ছেলের নিন্দে কেন? কার নিন্দে? শশীর। যামিনী আশ্চর্য হইয়া যায়। আমি শশীর নিন্দে করব? এ কথা তোর বিশ্বাস হয় গোপাল? ঘরে নিন্দে করো, আমার কাছে নিন্দে করো, কথা নেই, কিন্তু খবরদার বাইরে যেন নিন্দে করো না করো। কিন্তু যামিনী নিজেকে সামলাইতে পারে না। তাহার অসহ্য জ্বালা। সে ফের শশীর নিন্দা করিয়া বসে। বলে, গাটাকে বসরা উচ্ছন্নে দেবে, ছোড়ার চুল কাটার কায়দা দেখেছিস? মাঝে মাঝে শশীকেও সে অপমান করে। শশী গায়ে মাখে না। আগে শশী কারো অপমান সহ্য করিত না। আজকাল তাহার এক প্রকার অদ্ভুত ধৈর্য আসিয়াছে। যামিনীর কথায় তাহার একেবারেই রাগ হয় না। সেনদিদির অসুখ উপলক্ষে ওর যে পরিচয় সে পাইয়াছে, তাহাতে বুঝিতে তাহার বাকি থাকে নাই যে সংসারের বদ্ধ পাগল ছাড়াও কম বেশি অনেক পাগল আছে। এক এক বিষয়ে মাথায় যাহাদের অত্যাশ্চর্য বিকার, যামিনীও তাহাদেরই একজন। ওর অর্থহীন অপমানে রাগ করিলে নিজে সে এমনি পাগলের দলে গিয়া পড়িবে। তাছাড়া আর এক দিক দিয়া শশীর মন শান্ত হইয়া স্থিতি লাভ করিয়াছিল। তাহার ইন্টেলেকচুয়াল রোমান্সের পিপাসা, যাহা চায়ের ধোয়ার মতো জলীয় বাষ্প ছাড়া আর কিছু নয়, চাও নয়। জীবনকে দেখিতে শিখিয়া, অত্যন্ত অসম্পূর্ণ ভাষাভাবে জীবনকে দেখিতে শিখিয়া সে অবাক হইয়া দেখিয়াছে যে এইখানে এই ডোবা আর জঙ্গল আর মশা ভরা গ্রামের জীবন কম গভীর নয়, কম জটিল নয়। একান্ত অনিচ্ছার সঙ্গে গ্রামে ডাক্তারি শুরু করিয়া ক্রমে ক্রমে এ জীবন শশীর যে ভালো লাগিতেছে, ইহাই তাহার প্রথম ও প্রধান কারণ। তারপর যাত্রা দলের অভিনেতা সাজিয়া কুমুদের আবির্ভাব। মোনালিসার কুমুদ, ভেনাস ও কিউপিডের কুমুদ, শেলি বায়রন হুইটম্যানের কুমুদ, বেগ খাওয়া ওয়ার্ডস ফক্সট্রট নাসা কুমুদ, নীলাক্ষীর প্রেমিক কুমুদ, তার চেয়ে বয়সে জ্ঞানে বিদ্যায় বুদ্ধিতে শ্রেষ্ঠ কুমুদ।
যাত্রা দলের অভিনেতা সাজিয়া তাহার আবির্ভাব, এ কি ব্যর্থ যায়? শশীর মন শান্ত হইয়াছে, স্থিতি লাভ করিয়াছে। কেমন করিয়া হঠাৎ সে বুঝতে পারিয়াছে কিরিস্কিনের জুতোটা, আশ্চর্য শাড়িটা, বিস্ময়কর ব্লাউজটাই আসল, আর আসল তখনকার কুমুদের টাকাটা। তারপর তোমার চেহারা তো আছেই, সেটাও একটু দরকার। আর দরকার বিশ্বজগৎকে একটু ডোন্ট কেয়ার করার ভাব, জমিল রোমান্স। শশী এটা বুঝিয়াছে, কিন্তু হিসাব তো কম নয়, অতগুলি সমন্বয় তো তুচ্ছ নয়। এটাও শশী স্বীকার করে যে ব্যাপারটা মন্দ নয়। মানুষের সভ্যতার খুবই অগ্রগতির পরিচয় চমৎকার উপভোগ। লোভ করিবার মতো পাইলে সে লাভবান হইত, কিন্তু বঞ্চিত হইয়াছে বলিয়া মনের মধ্যে অসন্তোষ পুষিয়া রাখিবার মতোও কিছু নয়। শশী ইহাও বুঝিয়াছে যে জীবনকে শ্রদ্ধা না করিলে জীবন আনন্দ দেয় না। শ্রদ্ধার সঙ্গে আনন্দের বিনিময় জীবন দেবতার এই রীতি। শশী তাই প্রাণপণে জীবনকে শ্রদ্ধা করে। সংকীর্ণ জীবন, মলিন জীবন, দুর্বল পঙ্গু জীবন, সমস্ত জীবনকে, নিজের জীবনকে সে শ্রদ্ধা করে সকলের চেয়ে বেশি। কুসুমের সঙ্গে কিন্তু শশীর আর একদিন ঝগড়া হইয়া গিয়াছে। রাত্রে একদিন হঠাৎ কুসুমের পেটের ব্যথা ধরিয়াছিল, অসহ্য প্রাণঘাতী ব্যথা। শশীকে না ডাকিয়া উপায় ছিল না। রাত্রে, বিশেষত শীতের রাত্রে, ঘুম ভাঙিয়া বিছানা ছাড়িয়া উঠিয়া গিয়া ডাক্তারি করাটা শশীর এখনো ভালো রকম অভ্যাস হয় নাই। প্রথমে সে একটু বিরক্ত হইয়াছিল। পেটে ব্যথার জন্য হারু ঘোষের বংশে কবে ডাক্তার ডাকিয়াছে? একটু গরম তেল মালিশ করিয়া দিলেই হইত। কিন্তু কুসুমের ব্যথার প্রতাপ দেখিয়া শশীর বিরক্তি টেকে নাই। কলিক, কে জানে? কি খেয়েছিলে পরাণের বউ? জবাব দিয়েছিল মতি। বউ আজ কিছু খায়নি ছোটবাবু, দাদার সঙ্গে ঝগড়া করে সারাদিন উপোস করেছে। একাদশীর দিনে এও স্ত্রী মানুষ করল উপোস, হবে না? কথাটা সাংঘাতিক। একাদশীর দিন এই উপবাস করার কথাটা, এমন কাজ করিবার মতো বুকের পাটা কুসুম ছাড়া আর কারো হইত কিনা সন্দেহ। কিছু খাওনি পরাণের বউ? খেয়েছি, খাবো না কেন? একটা মাছের আঁশ খেয়েছি, কুসুম ধুকিতে ধুকিতে বলিয়াছিল। তাহা হইলে একাদশীর দিন উপবাস করে নাই। ঝগড়ার কথাটাই সত্য। একাদশীর উল্লেখটা মতি অনর্থক করিয়াছে। শশীর হঠাৎ রাগ হইয়া গিয়াছিল। কেন, কি বৃত্তান্ত না জানিয়ে মতি অমন জাতা মন্তব্য করে কেন? কিন্তু কুসুমের কি হইয়াছে? কলিক। পেটের ব্যথাটা বড় রহস্যময় অসুখ। পরীক্ষা করিয়া দেখিবার উপায় নাই, সত্য কি মিথ্যা বুঝিবার উপায় নাই। থার্মোমিটার, স্টেথোস্কোপ কোনোটাই কাজে লাগে নাই। রোগী যা বলে তাই সত্য, তাই সই। ব্যথাটা ডান দিকে বলিলে ডান দিকে, ঝিলিক দেওয়া ব্যথা বলিলে ঝিলিক দেওয়া ব্যথা, চঞ্চনে একটানা ব্যথা বলিলে চঞ্চনে একটানা ব্যথা। সন্দেহ করিবার জো নাই। কুসুমের বর্ণনা শুনিয়া শশী কিছুই বুঝিতে পারে নাই। পরাণকে সে আড়ালে ডাকিয়া লইয়া গিয়াছিল। খানিক পরে বাড়ি গিয়া পাঠাইয়া দিয়াছিল ওষুধ, নিজে আর ফিরিয়া যায় নাই। এই হইল তাহার অপরাধ। পরদিন খবর লইতে গিয়া দেখে কুসুম আগুন হইয়া আছে। মরিনি, এই আপনার টাকা। কুসুম সত্য সত্যই আঁচলে বাঁধা 2টি টাকা শশীর সামনে রাখিল। শশীর বুঝিতে বাকি রহিল না যে এই উদ্দেশ্যেই সে আসলে টাকা বাঁধিয়া ঘরের কাজ করিতেছিল। মতি বলিল, তোর কি আস্পর্দা বউ? বুঝি নাই। বুঝি অনেকদিন আগে শ্বশুর বাড়ি চলিয়া গিয়াছে। সে থাকিলে অন্য কিছু বলিত, আরো কড়া, আরো ঝাঁঝালো কিছু। কুসুম শান্তভাবে বলিল, মা একলা গোয়াল সাফ করছে, যা তো মতি লক্ষ্মীটি, হাত লাগাবি যা। সুদেবের সঙ্গে তোর বিয়ের পরামর্শটা ছোটবাবুর সঙ্গে করে নি। মা যেন গোয়াল ফেলে ছুটি আসে না বাপু, কাজ সেরে একেবারে চান করে আসবি, ছোটবাবু বসবে। কুসুম হুকুম দিতেও জানে, কেন জানিবে না? সকলে মিলিয়া তোষামত করিয়া গরু কেনার জন্য তাহার অনন্ত জোড়া বাগাইয়া লয় নাই। সেও ছাড়িবে কেন? মাঝে মাঝে ভয়ানক দরকারের সময় শশীর সঙ্গে এখন সে যে কলহ করিবে, এমনি দরকারের সময় হুকুম তাহার সকলকে মানিতে হইবে। মতি চলিয়া গেলে শশী বলিল, ওষুধ খেয়ে কাল তোমার পেট ব্যথা কমেনি নাকি বউ?
ও ভারী ওষুধ, কটাই এইটুকু সাদা সাদা বড়ি, ওষুধ না ছাই। নিজে একবার আসতে পারেননি? বড়ি খেয়ে যদি ব্যথা না কমতো? এর নাম অকৃতজ্ঞতা। ব্যথা তাহা হইলে কমিয়াছিল। রাত্রে একবার উঠিয়া আসিয়া দেখিয়া গিয়া ওষুধ দিল, ওষুধ খাইয়া ব্যথাও কমিল, তবু কুসুমের মন ওঠে নাই। শশী বিরক্তি বোধ করিল। তোমার সব বিষয়ে একটু বাড়াবাড়ি আছে বউ। কি আছে বাড়াবাড়ি? হ্যাঁ গো ছোটবাবু, আছেই তো। তা যাই বলেন, 1 ঘন্টা ধরে বুক পরীক্ষা ম্যালেরিয়া জ্বর হলে আমি করি না। সে বুক পরীক্ষা করিবে? সে কি ডাক্তার? কুসুমের মনটা শশীর বোধগম্য হয় না। পেট ব্যথার জন্য কাল 1 ঘন্টা স্টেথোস্কোপটা ওর বুকে লাগাইয়া হৃদয় স্পন্দন শুনিলে ও কি সুখী হইত? কুসুমের মাথা ধরার চিকিৎসা বোধ হয় পা টেপা। সে ডাক্তার মানুষ, এসব পাগলামিকে প্রশ্রয় দিলে তাহার চলিবে কেন? টাকা পেলে কোথায় পরাণের বউ? যেখান থেকেই পাই, আপনার ভিজিট দিয়েছি, নিয়ে যান। কোথা থেকে পেয়েছো না বলে নিতে পারি না বউ। কেন, চুরি করেছি ভাবেন নাকি? শশী ভাবিল এই বেশ সুযোগ পাওয়া গিয়াছে। কুসুমের এই কথাটাকে পরিহাসে দাঁড় করাইয়া দিলেই সে হাসিয়া ঠান্ডা হইয়া যাইবে। তা আশ্চর্য কি, চুরি না করলে তুমি টাকা পাবে কোথায়? রোজগার করো। কুসুম বলিল, আমার বাপ ঢের রোজগার করে, তাই বলে আমরা কি আপনার তুললি? লোকের গলায় ছুরি দেওয়া পয়সায় আমরা বড় লোক হইনি। তাই আপনারা গরিব বলেন গরিব, চোর বলেন চোর। শশী মুখ কালো করিয়া বাড়ি ফিরিল। সারাদিন তাহার মন খারাপ হইয়া রহিল। নিজের চারিদিকে সে যে শিক্ষা ও সভ্যতার খোলটি সযত্নে বজায় রাখিয়াছিল, কুসুম তাহাতে ফাটল ধরাইয়া দিয়াছে। কুসুমের কথা মিথ্যা নয়। হারু ঘোষের চেয়ে তার বাবা কি একদিন গরিব ছিল না? লোকের গলায় ছুরি দিয়াই গোপাল যে পয়সা করিয়াছে, এ কথারও প্রতিবাদ চলিবে না। গোপালের চেয়ে কুসুমের বাবা ঢের বেশি ভদ্রলোক। কুসুমকে তাহার বাবা মধ্যে মধ্যে পত্র লেখে। গোপালের সাধ্য নাই অমন সুন্দর হস্তাক্ষরে ওরকম চিঠি লিখিতে পারে। ঠিকানায় কুসুমের নামটা বাংলায় লিখিয়া কুসুমের বাবা বাকিটা লেখে ইংরেজিতে। গোপাল এবিসিডিও চেনে না। অপমানটা করিবার সময় কুসুম হয়তো এইসব কথাও মনে রাখিয়াছিল। গ্রামের লোকেরা তাহাকে যে ছোটবাবু বলিয়া ডাকে, ইহাতে শশীর গৌরব কিছু নাই। এটা উপাধি মাত্র, শুধু নাম, সম্মান নয়। গোপালের মক্কেলরা শিশুকালে আদর করিয়া তাহাকে ছোটবাবু বলিয়া ডাকিত। ডাকটা কি করিয়া গ্রামে ছড়াইয়া পড়িয়াছে এবং টিকিয়া আছে। এসব ভুলিয়া গিয়া সে কি অহংকারী হইয়া উঠিতেছিল? সকলের সঙ্গে ছোটবাবুটির মতো ব্যবহার শুরু করিয়া দিয়াছিল। শশীর আত্মসম্মান অত্যন্ত আহত হইয়া রহিল। সে ভাবিল, আমার রকম সকম দেখে কুসুম হয়তো মনে মনে হাসে। কুসুম হয়তো ভাবে, আঙুল ফুলে কলা গাছ হলে এমনই করে মানুষ। বাপের চুরিচামারির পয়সায় লেখাপড়া শিখে এত কেন? কুসুম ক্ষমা চাহিতে আসিল দিন 4 পরে, দুপুরবেলা, চুপি চুপি, চোরের মতো। শশীর ঘরের পিছনে বাগান। বাগানে লিচু হয়, আম হয়, কাঁঠাল হয়, কপি হয়, নোটে শাক হয়, তীব্রগন্ধি কাঁঠালি চাপা, লাল বটার শিউলি ফুল ফোটে। বাগান দিয়ে আসিয়া ঘরের জানালার ফাঁকে ফিসফিস করিয়া কুসুম ডাকিল, ছোটবাবু শুনুন। শশী ঘুরিয়া বাগানে গিয়া দেখে জানালার নিচে তাহার অত সাধের গোলাপ চারাটি কুসুম 2 পায়ে মাড়াইয়া মাটিতে পুঁতিয়া দিয়াছে। গাছটা মাড়ালে কেন বউ? কিসে দাঁড়াচ্ছ দেখে দাঁড়াতে হয়। শশীর সাধের ফুলের চারাকে হত্যা করিয়া শুরু করিলেও কুসুমের কাজ হইল। শশী তাহাকে ক্ষমা করিয়া ফেলিল সমস্ত অপরাধ। আজ পর্যন্ত কুসুম তাহার কাছে যত অপরাধ করিয়াছে সব। কুসুম বলিল, 4 রাত সে ভালো করিয়া ঘুমায় নাই। শশী কথাটা বিশ্বাস করিল। কুসুম অম্লান বদনে মিথ্যা বলে জানিয়াও বিশ্বাস করিল, কারণ কুসুমের মুখে কথাটার প্রমাণ ছিল এবং চোখে ছিল জল। কুসুম
আরও বলিল কয়েকদিনের মধ্যেই সে বাপের বাড়ি চলিয়া যাইবে। তার বাবা ভুবনেশ্বর পত্র দিয়াছে। ছোটবাবুকে রাগাইয়া চলিয়া যাইবার কথাটা ভাবিতে তাহার এমন খারাপ লাগিতেছিল, তাই ক্ষমা চাহিতে আসিয়াছে। আমার এই স্বভাবের জন্য কেউ আমাকে দু চোখে দেখতে পারে না, মুখের আমার আটক নাই। শশী জিজ্ঞাসা করিল, সেদিন রাত্রে তোমার কি হয়েছিল বলো তো, সত্যি বলো। পেট ব্যথা করেছিল। জিভ দেখি। কুসুম সলজ্জভাবে জিভ দেখাইল। জিভ তো পরিষ্কার। জিভ পরিষ্কার হবে না কেন ছোটবাবু? না, জিভ অপরিষ্কার থাকিবার কোনো কারণ নাই। কুসুমের স্বাস্থ্য বাহিরের ফাঁকি নয়, ভিতরেও সে খুব মজবুত। কুসুমকে শশীর এই জন্যই ভালো লাগে। 10 বছরে একবার এক রাত্রে শুধু পেট ব্যথায় কষ্ট পায়, আর কোনো রোগ বালাই নাই। এই তো চাই, সব বাঙালি ঘরের মেয়ের এরকম স্বাস্থ্য হইলে যাত্রা আজ ডুবিতে বসিত না। শশী এ কথাও ভাবে। জানালা দিয়া উৎসুক দৃষ্টিতে ঘরের ভিতর চাহিয়া কুসুম বলিল, আপনার ঘরটা একটু দেখে যাব ছোটবাবু। চলো না, সিন্ধু ওদের কাউকে ডাকি? হ্যাঁ না, আমি একাই দেখে যাই। কুসুম একাই শশীর ঘর দেখিল। শশী জানিত এটা উচিত নয়, কিন্তু বারণও সে করিল না। ভাবিল, ওর যদি বদনামের ভয় না থাকে, আমার বয়ে গেল, আমি তো ডাকিনি। শশীর ঘর দেখিয়া কুসুম বলিয়াছিল, বেশ সাজানো ঘর, কিন্তু জাদুঘর মিউজিয়ামের মতো মানুষের শোবার ঘরে কি আর দেখিবার থাকে? বড় আলমারি দুটির 5টি তাক, একটা আলমারিতে ঠাসিয়া বই ভরিয়াও কুলায় নাই, মাথার উপর উঁচু করিয়া সাজাইয়া রাখা হইয়াছিল। অপরটির উপরে তাক 3টিতেও ডাক্তারির বই সাজানো। নিচের তাকে চকচকে ডাক্তারি যন্ত্রপাতি। কোনটা কি কাজে লাগে? কুসুম জিজ্ঞাসা করিল। কুসুমের যেন তাড়াতাড়ি নেই, যতক্ষণ খুশি শশীর ঘরে থাকিতে পারে। দেওয়ালে কয়েকটা ছবি আর ফটো টাঙানো আছে। কুসুম অন্যমনস্কের মতো সেগুলি দেখিল। ফটোগুলি অধিকাংশই শশীর বাড়ির স্ত্রী পুরুষের। কোনো মন্তব্য নিষ্প্রয়োজন। কুমুদের ফটোটা দেখিয়া কুসুম বলিল, সেই লোকটা না? গত বৎসর শশী দেয়ালে একগোছা ধানের শীষ টাঙ্গাইয়া দিয়াছিল। দেখিয়া কুসুম ভারী খুশি। কাঠের বাক্সে কি আছে? ওষুধ? দেখি। ওই ছোট আলমারিতে ওষুধ রাখিয়াছে, আবার বাক্সে কেন? এ ঘরে আপনি একা শোন ছোটবাবু? একাই শুই। তা বউ আসতে আর দেরি কত? শিগগির বাপের বাড়ি চলে যাও ছোটবাবু, আর আসবো না। আসবে না? সে কি? শশী অবাক হইয়া গেল। কুসুম একটু ভাবিল, বলিল, আসবো, অনেক দেরি করে আসবো, হয়তো ও বছর নয়তো পরের বছর, ঠিক নেই কিছু। আচ্ছা যাই ছোটবাবু। শশী বলিল, কি করে যাবে? বাবা ওদিকে দাওয়া এসে বসেছেন, ঘুমিয়ে উঠলেন। তবে? কুসুম জিজ্ঞাসা করিল। সে যে বিশেষ ভয় পাইয়াছে মনে হয় না। বিপদে কুসুম শান্তই থাকে, বিচলিত হয় না, দিশেহারা হয় না। শশী বলিল, একটু বসো, বাবা এখনই বাইরে ঘরে চলে যাবেন। তবে দরজা বন্ধ করে দিন, দেখতে পান যদি। কে জানি তো নিয়তি, আজ গোপাল ঘুম ভাঙিয়া ওদিকের দাওয়ায় বসিবে, আজ 7 বছর পরে। পূজার পর গাউদিয়ার স্বাস্থ্য ক্রমে ক্রমে ভালো হয়। ম্যালেরিয়া কমিয়ে আসে, কলেরা বন্ধ হয়, লোকের ক্ষুধা বাড়ে, মাছ দুধ সস্তা হয়। নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জায় কেবল 2 জন যা মারা যায় সে কিছু নয়। অগ্রহায়ণ পৌষ মাসে খালের জল অনেক কমিয়ে আসে। মাঘের শেষাশেষি ডোবা শুকাইয়া যায়। চৈত্র মাসে অনেক পুকুরে 2-1 হাত জল থাকে মাত্র। বৈশাখে বৃষ্টি না হইলে অধিকাংশ পুকুর শুকাইয়া ওঠে। তখন গ্রামে বড় জলের কষ্ট। শীতলবাবুর বাড়ির সামনের বড় দিঘিটার জল খাইয়া গাউদিয়া, সাঁতগাঁ আর উখারার লোক প্রাণ ধারণ করে। বাবুর দিঘিতে বাবুদের বাড়ির লোক ছাড়া কাহারও দেহ ডুবানো নিষেধ। দারোয়ান লাঠি ঘাড়ে পুকুর পাহারা দেয়।
শীতলবাবুর ছেলেরা, ভাগ্নেরা আর কম বয়সী মেয়েরা দিঘি তোলপাড় করিয়া স্নান আরম্ভ করিলে লাঠিতে ভর দিয়া সে একগাল হাসে। ঘাট ছাড়া গ্রামের লোকের অন্য কোথাও কলসি ডুবানো বারণ। শীতলবাবুর বাড়ির ছেলেমেয়েরা স্নান করিয়া গেলে 2-3 ঘণ্টা ঘাটের কাছে জল কাদা হইয়া থাকে। জল লইতে আসিয়া কেহ বলে, খোকাবাবুদের একটু সাবধানে স্নান করতে বলতে পারো না দারোয়ানজি? দারোয়ান বলে, দিঘি কিসকো তোমারা? তা বটে, দিঘিটা বাবুদের বটে, কিন্তু বৈশাখ মাস আসিতে এখনো দেরি আছে। বৈশাখ মাসে এবছর খুব ঝড় বৃষ্টি হইবে কিনা এখন হইতে তাই কে বা বলিতে পারে। শীতকালটা গ্রামের লোক সুখে কাটায়। কই, মাগুর, শোল মাছ প্রচুর পাওয়া যায়। যাদের ডোবা আছে, ডোবা শুকাইয়া আসিলে জল ছেঁচিয়া ঝুড়িখানেক মাছ পায়। তার মধ্যে খলসে আর ল্যাঠা মাছই বেশি। এই খাল আর খালের চিকরি কাটা দেশে ভালো রাস্তা নাই, কিন্তু শীতকালটা দেশে কাটাইবেন সংকল্প করিয়া বিমলবাবু সপরিবারে একটা মোটর গাড়ি সঙ্গে করিয়া গ্রামে আসিলেন। বাজিতপুরে মোটর গাড়ি আছে, কিন্তু গাওদিয়ায় মোটর গাড়ি? কুসুম শশীকে বলে, সেবার কলকাতায় মোটর গাড়ি চড়েছি, বিয়ের আগে যেবার কলকাতায় গিয়েছিলাম বাবার সঙ্গে। শশী বলে, তোমার সে কথা মনে আছে? কুসুম অবাক হইয়া বলে, বাহ, মনে থাকবে না? কতদিন আর হলো? 8 বছর কি 9 বছর? আমার বয়স কত ভাবেন? 25? দূর, 22 বছর। সুদেবের সঙ্গে মতির বিবাহের প্রস্তাব ভাঙিয়া গিয়াছে। কুসুম ইদানিং আর ওর কথা উত্থাপনও করিত না। মতির বিবাহ হোক বা না হোক, তাহার যেন কিছুই আসিয়া যায় না। পরাণ যদি বা রাত্রে কোনোদিন কথাটা তুলিত, কুসুম হাই তুলিয়া বলিত, তাহার কোনো মতামত নাই। কোনোদিন কিছু না বলিয়াই সে ঘুমাইয়া পড়িত। এদিকে নিতাই তাগাদা দিতেছিল, এত বেশি তাগাদা দিতেছিল যে বিবাহটা সুদেবের নয়, তাহার নিজের। শশীর সঙ্গে আর একবার পরামর্শ করিয়া শেষে পরাণকে বলিতে হইয়াছে, না, সুদেবের সঙ্গে মতির সে বিবাহ দিবে না। নিতাই শান্তভাবে কথাটা গ্রহণ করিতে পারে নাই। লোভ দেখাইয়াছে, সদুপদেশ দিয়েছে, মেজাজ গরম করিয়াছে, কিন্তু না, পরাণ রাজি নয়। ছোটবাবু বারণ করে দিয়েছে। হ্যাঁ, হারুদা মরলে তাকে কে পুড়িয়েছিল পরাণ? কাঁধ দিয়েছিল কে? ছোটবাবু। ছোটবাবু যখন বারণ করেছে, ব্যাস, তার আর কি। ছোটবাবুর কথা বেদবাক্যি বটে। আমার নিজের বুদ্ধি নেই? মতির বিয়ে আমি দেব শহরে, ভদ্রঘরে। এ কথাটা পরাণ না বলিলেও পারিত। যাই হোক, তারপর সুদেব নিতাইয়ের নামে বাজিতপুরের মামলা রুজু করিয়াছে। অভিযোগ গুরুতর, গচ্ছিত ধন অপহরণ, বেআইন আটক আর মারপিট। গায়ের জ্বালায় সুদেব নালিশ করিয়াছে বটে, কিন্তু কিছু প্রমাণ করিতে পারিবে কিনা সন্দেহ। নিতাই বিচক্ষণ সংযমী মানুষ, হঠাৎ কিছু করিয়া বসিবার লোক সে নয়। প্রমাণ রাখিয়া অপকর্ম সে কখনো করিবে না। একদিন বাজিতপুর ফেরত নিতাইয়ের সঙ্গে শশীর রাস্তায় দেখা হইল। এ মামলার ব্যাপারে নিতাইকে অপরাধী সন্দেহ করিয়াও শশীর রাগ হয়েছে সুদেবের উপর। নিতাই সুদেবের মামা, নিজের মামা, একেবারে মামলা না করিয়া আর কিছু তো করিতে পারিত। কোর্টে এখন মতির নাম উঠিয়া পড়িবে, পরাণকে সাক্ষ্য দিতে যাইতে হইবে, সে এক কেলেঙ্কারি ব্যাপার। কিন্তু নিতাইয়ের সঙ্গে মামলার কথা শশী আলোচনা করিল না। বলিল, তোমার কাছে কিছু টাকা পাওনা আছে নিতাই? দেব ছোটবাবু, মাঘ মাসটা গেলেই শোধ করে দেব। শশী চিন্তিত হইয়া বলিল, মাঘ মাস? আচ্ছা, তাই দিও, কিন্তু লালির বাছুরটা তুমি পরাণকে দিলে না যে? লালি দুধ বন্ধ করেছে শুনলাম। লালির বাছুর পরাণকে দেব কেন ছোটবাবু? কেন, লালিকে বেচবার সময় কথা হয়নি প্রথম বাছুরটা পরাণ পাবে? না ছোটবাবু, এমন কথা হয়নি, পরাণ মিছে বলেছে। লালিকে আমি কিনেছি হারুদার ঠেঁ, পরাণ কি জানে। শশী উদাসভাবে বলিল, যাক, কথা না হয়ে থাকলে আর কি কথা। পরশু 6 দুধ পাঠিও নি, তাই বাড়িতে কি সব করবে বলছিল।
শশী চলিয়া যায়। নিতাই ডাকিয়া বলিল, ছোটবাবু শোনেন, বাজিতপুরে জামাইবাবুকে দেখলাম, কাল বিয়ানে এ গায়ে আসবেন। কোন জামাইবাবু? মেজ। এ খবর শশী জানিত না। তাদের কোনো সংবাদ না দিয়া নন্দলাল গায়ে আসিতেছে, ইহাতে আশ্চর্যও সে হইল না। বিবাহের পরেই নন্দলাল শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক তুলিয়া দিয়াছে। কখনো চিঠি লেখে না, চিঠির জবাব দেয় না। বিন্দু প্রথম প্রথম চিঠি লিখিত, স্বামীর আদেশের বিরুদ্ধে লুকাইয়া। নন্দলাল টের পাইবার পরে বাপের বাড়ির সঙ্গে চিঠি লেখার সম্পর্কটুকু তাহাকে তুলিয়া দিতে হইয়াছে। একবার সে যে 2-4 দিনের জন্য বাপের বাড়ি আসিয়াছিল, তাও স্বামীকে লুকাইয়া লুকাইয়া। ব্যবসা উপলক্ষে নন্দলাল দিন 15 বোম্বে গিয়াছিল। সেই সময় এমন ব্যাপার বেশি দিন গোপন থাকিবার কথা নয়। বোম্বে হইতে ফিরিয়া একদিন নন্দলাল স্ত্রীকে বলিয়াছিল, গাও দিয়া গিয়েছিলে? বিন্দু ভয়ে কাঁপিয়া একটু হাসিয়া ব্যাপারটা উড়াইয়া দিবার চেষ্টা করিয়া বলিয়াছিল, একদিনের তরে গিয়েছিলাম, মুটি একদিন। বাবার যে অসুখের কথা শুনলাম, রাগ করেছ? রাগ করেছ? ভেঙাইয়া, ছোট লোকের বাচ্চা। গছাইয়া দেওয়া বউ, প্রাণভয়ে গ্রহণ করা বউ, লেখাপড়া নাচ গান কিছু না জানা বউ, জীবনের অপূরণীয় ক্ষতি। বিন্দুকে নন্দলাল ত্যাগ করে নাই কেন কে বলিবে? হয়তো কর্তব্য জ্ঞান, হয়তো খেয়াল, হয়তো নির্বিবাদে ওকে লইয়া যা খুশি তাই করা যায় বলিয়া নন্দলালের কাছে বিন্দুর এক ধরনের দাম আছে। কে বলিবে? বিন্দুকে নন্দলাল অত গয়না কাপড় দেয় কেন, সে আর এক রহস্য। বিন্দু কি ধার করা গহনা গায়ে দিয়া বাপের বাড়ি আসিয়াছিল? যাহা পায় নাই তাহাই পাইয়াছে এই অভিনয়টুকু করিয়া যাওয়ার জন্য? কে বলিবে? জীবনের অজ্ঞাত রহস্য গাউদিয়ার বিন্দুকে গ্রাস করিয়াছে। কলিকাতার অনামী রহস্য। কলিকাতায় থাকিয়া পড়িবার সময়ও শশী যাহা ভেদ করিতে পারে নাই। নন্দলাল এক প্রকার অপমানই করিত, কিন্তু শশী যাইতে ছাড়িত না। ভাই ফোঁটার দিন কবার বিন্দু তাহাকে ফোঁটা দিয়াছে, বিন্দুর গা ভরা গহনা সে দেখিতে পাইত না। না, অন্তপুরের দৈনন্দিন সাদা সিধে জীবনে গহনার বোঝা বহিয়া বেড়াইতে বিন্দু ভালোবাসে না। চোখের আবিষ্কার, কানে শোনা এই কৈফিয়ত শশীর কাছে মিথ্যা হইয়া যাইত। শশী ভাবিত বিন্দু তবে সুখেই আছে। একটা ব্যাপার সে বুঝিত না, বাইরের লোকের বুঝিবার মতো ব্যাপারও সেটা নয়। নন্দলাল ভিন্ন বাড়িতে বিন্দুকে রাখিয়াছে, বিন্দু একা। নন্দলালের পরিবার যে বাড়িতে 25 বছর বাস করিতেছে, বিন্দু সেখানে কতদিন বধূজীবন যাপন করিয়াছিল জিজ্ঞাসা করিলে বিন্দু সে প্রশ্ন এড়াইয়া যায়। নূতন বাড়িতে কতদিন সে গৃহিণী হইয়া বাস করিতেছে তাও বলে না। ঝগড়াঝাটি হতে লাগল, তাই চলে এসেছি। বিন্দু শুধুই এই কৈফিয়ত দেয়, বলে বেশ আছি স্বাধীনভাবে। ওখানে এমন ঝগড়া করে এবং বলিয়া এমনভাবে হাসে যে মনে হয় যেন সত্য সত্যই বেশ আছে স্বাধীনভাবে। ঝিচাকরের অভাব নাই, সদরে একটা দারোয়ানও আছে। ঘরগুলির দামি আসবাবে ভর্তি, বাড়াবাড়ি রকমে ভর্তি। বিন্দুর জন্য নন্দলাল বিলাসিতার চূড়ান্ত ব্যবস্থা করিয়া দিয়াছে। সারা বাড়িতে এসেন্সের গন্ধ। নন্দলাল তাহা হইলে বিন্দুকে ভালোবাসে? বিন্দুর বাড়িতে গিয়া কতদিন শশী দেখিয়াছে। বিন্দুর ভাব অমায়িক, বিন্দু সাদা সিধে। জিজ্ঞাসা করিয়া জানিয়াছে নন্দলাল সেবেলা আসিবে না। আবার কতদিন গিয়া দেখিয়াছে বিন্দু অমায়িক নয়, রহস্যময়ী। বিন্দু মহাসমারোহের সঙ্গে প্রসাদনে ব্যাপৃত হইয়া আছে। কথা বলার সময় নাই। 1 ঘণ্টার মধ্যে নন্দলাল আসিবে। জীবনের অজ্ঞাত রহস্য বিন্দুকে গ্রাস করিয়াছে বই কি। পরদিন শশী খালের ঘাটে গেল, যে ঘাটে হারুর মৃতদেহের সঙ্গে এক নৌকায় সে একটি সন্ধ্যা অতিবাহিত করিয়াছিল। পরদিন সকালবেলা নন্দলাল আসিতেছে। বাড়িতে শশী এ কথা প্রকাশ করে নাই। নন্দলাল কখনো তাহাদের বাড়ি যাইবে না। কিন্তু শশী অনেকদিন বিন্দুর কোনো খবর পায় নাই। নন্দলালের কাছে বিন্দুর খবরটা জানিবার জন্যই
সে খালের ঘাটে আসিয়াছে। গ্রামের মধ্যে একান্ত পর উদ্ধত ভগিনীপতিটির সঙ্গে আলাপ করা অসম্ভব। শশীর মনে আর একটা ইচ্ছা ছিল, সে এক অসম্ভব কল্পনা। বিন্দুর বিবাহের ব্যাপারটা শশী জানে, কিন্তু সে তো আজকের কথা নয়, প্রায় ইতিহাসে দাঁড়াইয়া গিয়াছে। এতকাল নন্দলাল রাগ করিয়াছিল, ভালো কথা, তাহার দোষ নাই, কিন্তু চিরজীবন অতীত ঘটনার জাবর কাটিয়া চলিয়া লাভ কি? নন্দলাল তো আজ অনায়াসে গোপালকে ক্ষমা করিয়া ফেলিতে পারে, মনে করিতে পারে যে জোর জবরদস্তি নয়, সে নিজেই দেখিয়া পছন্দ করিয়া বিন্দুকে বিবাহ করিয়াছিল। গোপালের অপরাধে রাগ করিয়া আছে নন্দলাল, আর মাঝে পড়িয়া শাস্তি পাইতেছে বিন্দু। এটা উচিত নয়। বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক তুলিয়া দেওয়াটা বিন্দুর শাস্তি, শশী এইরকম মনে করে। নন্দলালকে সে আজ তাহাদের বাড়ি গিয়া উঠিতে অনুরোধ করিবে, আভাসে ইঙ্গিতে বুঝাইয়া দিবে গোপাল আজ 7 বছর অনুতপ্ত হইয়া আছে, আর কেন ভাই, এবার মিটাইয়া ফেল। তারপর নন্দলাল আসিল। সে আরো বুড়া হইয়াছে, আরো বাবু হইয়াছে। অবস্থার অনুপাতে হিসাব করিলে সঙ্গের চাকরটি কিন্তু তাহার চেয়েও বাবু। এটুকু খাল বাহিয়া আসিতে দুজনের মধ্যে নন্দলাল নৌকা ভাড়া করিয়াছে 10 জনের। হয়তো তাহার ডুবিয়া মরার ভয়। কলকাতার বাবু। খবর না দেওয়ার জন্য শশী কোনো অনুরোধ করিল না, বলিল, কলকাতা থেকে বেরিয়েছ কবে? বিন্দু শশীর 1 বছরের ছোট, সেই হিসাবে নন্দলালের সে গুরুজন। পরশু। বিন্দু ভালো আছে? ভালো থাকবে না কেন? কি জবাব! নন্দলালকে সামনে দেখিয়া তাহার কথা শুনিয়া শশীর কল্পনা নিবিয়া আসিতেছে। রাগ প্রতিহিংসা এইসব যে মানুষের অবলম্বন, সহজে ওসব সে ছাড়িতে চায় না। ছাড়িয়া বাঁচিবে কি লইয়া?